শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমাদের আলাপের বিষয় গভর্নরের মন, অর্থাৎ নতুন গভর্নর যিনি এসেছেন তিনি ব্যাংক খাতে আসলে কী ধরনের সংস্কার কার্যক্রম চালাবেন, নতুন কী পদক্ষেপ নেবেন, খেলাপি কীভাবে কমাবেন, আমানত কীভাবে বাড়াবেন, এইসব বিষয় নিয়ে আজকে আলাপ করবো। সেই বিষয়ে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সাবেক ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক ফারুক মঈনুদ্দিন, এবং সেই সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক এবং সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এ এম মাসুদ। দুজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আজকের আয়োজনে। নতুন সরকার আসার পর আসলে ব্যাংকিং খাতের আমরা নতুন একজন অভিভাবক দেখলাম, বদল হলো, আসলে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বদল হলো, নতুন গভর্নর এলো এবং তার যে বক্তব্য পত্রপত্রিকায় যেগুলো এসেছে এবং যেগুলো আমরা পেয়েছি সেখান থেকে যেটি বুঝতে পারছি, তিনি একটি কথা বললেন যে কোনো রাজনৈতিক চাপ বা পলিটিক্যাল প্রেশারের কাছে আসলে তিনি নতি স্বীকার করবেন না। যারা ব্যাংকের এমডি রয়েছেন তাদেরকেও তিনি বলেছেন যদি কোনো পলিটিক্যাল প্রেশার আসে, যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আসে, তাহলে যেন সরাসরি তাকে জানানো হয়। এখন ফারুক ভাই, আপনার কাছ থেকে একটু আলাপ জেনে শুরু করতে চাই যে ব্যাংকের যারা এমডি রয়েছেন তাদের কাছে আসলে কী ধরনের পলিটিক্যাল প্রেশার বা চাপ বা হস্তক্ষেপ আসে এবং সেন্ট্রাল ব্যাংক এমডিদেরকে আসলে কতটুকু নিরাপদ আশ্রয় রাখতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে পলিটিক্যাল প্রেশারের কথা যেটা হয় সেটি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরকারি ব্যাংকগুলোর উপরে আসে। প্রাইভেট সেক্টরের ব্যাংকে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা পলিটিক্যাল প্রেশার আমরা খুব বেশি পেয়েছি বলে আমার অন্তত জানা নাই। পলিটিক্যাল প্রেশার যদি আমরা একটু বলি শুরুতেই, সেটি হচ্ছে যদি আপনার বোর্ডে কোনো পলিটিক্যাল পার্সন থাকেন সেক্ষেত্রে না, সেই ক্ষেত্রেও মানে অত বেশি এটা অনেক বেশি ব্ল্যাটেন্ট হয় না, অনেক বেশি চোখে পড়ার মতো কিছু হয় না যেটা সরকারি ব্যাংকগুলোতে হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে নর্মালি তো সেন্ট্রাল ব্যাংকে তো আসলে ব্যাংকের এমডিদের সুরক্ষা দেওয়ার কথা এবং সেরকম আইনেও আছে যে বোর্ড চাইলেও কোনো এমডিকে চাইলে ফায়ার করতে পারবে না, এটা সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগবে ইত্যাদি, এইসব সুরক্ষা কিন্তু দেওয়া আছে। কিন্তু গভর্নর সাহেব নতুন এসে যে কথাগুলো বলছেন এগুলো যদি রেটোরিক্স না হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ তিনি হয়তো একটা পজিটিভ মাইন্ড নিয়ে এই কথাগুলো বলছেন, কিন্তু কথা হচ্ছে আদৌ এই যে সেন্ট্রাল ব্যাংকের আমরা অটোনমির কথা বলি, সেই সেন্ট্রাল ব্যাংকের অটোনমি নিশ্চিত না করা পর্যন্ত এই কথাগুলো তিনি কতখানি পালন করতে পারবেন সেই ব্যাপারে আমার এখনও সংশয় আছে। কেন কথা বলছি যে এই অটোনমির বিষয়টা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং বিগত অন্তর্বর্তী সরকার তারা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, খুব মানে সংবিধানে কোনো তোয়াক্কা না করে অনেক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তারা নিয়ে যেতে পারতেন কিন্তু তারা এটা করেননি, কিন্তু খুবই প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত ছিল, এইটা করা উচিত ছিল। কারণ আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় যে 18 মাসের সময় তার মধ্যে যদি সত্যিকার অর্থে কিছু কাজ হয়ে থাকে সেটাকে ব্যাংকিং সেক্টরে কিন্তু হয়েছে পজিটিভ কাজ, যেটা আমরা ব্যাংকার হিসাবে বুঝতে পারি, যেটা অতীতে অনেক কাজ হয়নি, যেটা এই সময়ে করেছে। বেশ কিছু বোল্ড ডিসিশন ছিল, গভর্নরের কিছু বোল্ড ডিসিশন ছিল, অনেক বিরুদ্ধতার মুখে তিনি অনড় থেকে সুদের হার কমাননি যাতে করে ইন্টারেস্ট রেট ইনফ্লেশন রেটটা কমে আসে, এটা তিনি খুব অনড় ছিলেন তার সব ব্যাপারে। সুতরাং এই পজিটিভ ব্যাপারগুলো নতুন গভর্নর সাহেব কিন্তু স্বীকার করেছেন যে আগের গভর্নর সাহেব অনেকগুলো পজিটিভ কাজ করে গেছেন, তিনি এটাকে সমুন্নত রাখবেন। কিন্তু ফারুক ভাই, অনেক আমানতকারীরা আবার দায়ী করেন আগের গভর্নরকে যে উনি আসার পর আসলে ওই ব্যাংকগুলো থেকে তারা টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়ে। এইখানে আমি অর্থনীতিবিদরা প্রশংসা করেন কিন্তু আমানতকারীরা আবার আমি সেইটাই বলবো। কারণ কথা হচ্ছে যে তিনি যে কাজগুলো করেছেন সেগুলো না করলে কি হতো? তাহলে কি তিনি এসে আগের সরকারের মধ্যে কিংবা আগের অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থমন্ত্রীর নির্দেশে এই খেলাপি ঋণগুলো কি তাহলে কার্পেটের নিচে চাপাই দিয়ে রাখলে ভালো করতেন? তার কাছে তিনি যেটা করেছেন, আপনি আমার কথাটাই বলেছেন, অর্থনীতিবিদরা যারা এটা ব্যাপারটা বোঝেন তারা কিন্তু প্রশংসা করেছেন। ভুক্তভোগী আমানতকারীরা যেহেতু তাদের স্বার্থের হানি ঘটেছে তারা বিরোধিতা করবেনি। এখন আপনি যদি কোনো একটা সংস্কার করতে চান, যে কোনো একটা পজিটিভ কাজ করতে চান, তার কিছু অ্যাডভার্সারিজ থাকবে, তার কিছু বিরোধিতাকারী থাকবে, যাদের স্বার্থে আঘাত লাগবে তারা এটা বিরোধিতা করবেনি। কিন্তু লং টার্মের কথা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু মনে করছেন। আমি আসবো আপনার কাছে ব্যারিস্টার এ এম মাসুদ। মানে ইন্টারিমের সময় গভর্নর চাইলেই অনেকেই বলেন যে আসলে ব্যাংকের যারা বড় বড় ঋণ খেলাপি ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারতেন। কেন্দ্রীয় ব্যাংকের যেসব কর্মকর্তা মানে এইসব ব্যাংকের সিআরআর টাকা যে আসলে খেয়ে ফেলার এক ধরনের প্রবণতা, সেগুলো যারা মানে প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। কোনো ব্যবস্থায় তিনি নেননি, কিন্তু আগের গভর্নর সাধারণ গ্রাহকের টাকা দেয়া বন্ধ করেছিলেন কেন? ধন্যবাদ আপনাকে। আসলে যদি ইন্টারিম গভর্নমেন্টের
যেটা পাবলিক ডোমেইনে যে কথাটা আছে, যেটা মহিউদ্দিন ভাই অলরেডি বলল, যে যদি কেউ কাজ করে থাকে তাহলে গভর্নর উনিই কাজ করেছে, এবং কেন কাজ করেছে, যেগুলি ভিজিবল ছিল। কারণ ব্যাংকিং সেক্টরটা এমন জায়গায় চলে গিয়েছিল, সেই জায়গায় যদি উনি না হতো, এটার অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াতো গড নোজ। এবং যেটার জন্য প্রথমেই যে কাজটা উনি ডায়াগনোজ করেছে, যেমন আপনি যদি একজন ডক্টরের কাছে যান, কী করবে ডক্টর? আপনাকে টেস্ট রিপোর্ট দিবে, দেওয়ার পরে এটার এই ডায়াগনোসের পরে আপনার আসল রোগটা কী। তো উনি যেটা আইডেন্টিফাই করেছে, যেমন ধরেন নন পারফর্মিং লোন, আমরা তো জানতাম 9% কত একটা মিনিমাম রেট, সেটা যেহেতু দাঁড়ালো 36%, যেটা হলো 6,44,000 কোটি টাকা। এবং সেইটার পরে যে রাইট অফ জুডিশিয়ারিতে স্টাক, এবং সাথে সাথে যদি আপনি আমাদের যে রিশিডিউল অ্যান্ড রিস্ট্রাকচার, যেটা সবসময় বলা হয় যেটা কোমাতে আছে, তো এটা টোটালটাই যদি ডিস্ট্রেস অ্যাসেট ধরেন, সেই 18 লাখ কোটি টাকা যদি লেন্ডিং হয়, তাহলে তার মধ্যে 10 থেকে 11 লাখ কোটি টাকা, যেটা ইকোনমিস্ট বা ব্যাংকারদের মতে যে এটা হবে আপনার ডিস্ট্রেসড অ্যাসেট। বুঝলাম। এখন যেটা আপনার যে পয়েন্টে আপনি আসছেন, মানে অ্যাকশনটা কেন হলো না? আপনার পয়েন্টে যেটা আসছেন, উনি একজন কত কাজ করবে, এটা তো ইন্ট্রিম গভর্নমেন্টে যিনি ফাইন্যান্স মিনিস্ট্রির দায়িত্বে ছিলে, তার যেটা ছিল, যে আমার যেটা মনে হয়েছিল যে ইকোসিস্টেমটা নিয়ে কাজ করা, টোটাল ইন্টিগ্রেশনটা নিয়ে কাজ করা, যেটা অন্য কখনোই গভর্নমেন্ট মানে পলিটিক্যাল গভর্নমেন্ট দ্বারা সম্ভব না। যেটা হলো আমাদের মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এবং এনবিআর এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, এই চারটাকে একটা ইন্টিগ্রেশন, প্লাস আপনার ইন্স্যুরেন্স সেক্টর তো কমপ্লিটলি ভুলেই গিয়েছে। এখন আপনি যদি উনি এই গভর্নমেন্টের, ধরেন বাংলাদেশ ব্যাংকের যাদের কারণে এই ধরনের ঘটনাগুলি ঘটেছে, ইফ হি ইজ আপ টু দেম, তাহলে সে এই রিফর্মগুলি কখন করতো? তাই সে প্রায়োরিটি দিয়েছে যে আমি রিফর্মগুলি আগে করি। তো রিফর্মগুলি করতে যে উনি যে কাজগুলি করেছে, যেমন ধরেন স্পেসিফিকলি যেটা মহিউদ্দিন ভাই বলল, যে আপনার অটোনমি, যে আমাদের বাংলাদেশ ব্যাংক অর্ডার 1970 উনি যেভাবে প্রেস করেছে, কিন্তু মিনিস্ট্রি সেটা হতে দিল না। আপনি ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের আপনার অ্যামেন্ডমেন্ট, আপনার যে মানি কোর্ট অ্যাক্ট যেটা 2003 অ্যামেন্ডমেন্ট, কোনো অ্যামেন্ডমেন্টই করতে দিল না। তাহলে উনি যদি ইফ হি ইজ আফটার দ্যাম, তাহলে তো এই যে রিফর্মগুলি বা যেই এই যে নন পারফর্মিং লোন, বা এই যে প্রত্যেকটা ব্যাংকের যে বোর্ড, বহু ব্যাংকের বোর্ড আপনি দেখেছেন ভেঙে দিয়েছে। মানে হ্যাঁ, আমি বুঝলাম যে সংস্কারগুলো করেছেন, কিন্তু যারা দায়ী তারা তো সুযোগ পেলে আবারও একই কাণ্ড বা একই কাজ করতে পারেন, সেই সংখ্যা তো থেকেই যায়। শুনবো এগুলো। একটা বিরতি নিয়ে ফিরে আসি। একটা বিরতির সময় আছে দর্শক, একটা বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম। ফারুক মঈনুদ্দিন, মানে সরকারকে তো কঠোর হতে হবে। এতদিন যারা ব্যাংক থেকে টাকা নিয়ে আসলে যেই খাতে বিনিয়োগ করার কথা করেননি, সেই বিষয়ে তো আমরা শক্ত হতে দেখিনি সরকারকে। এখন যদি সরকার শক্ত না হয়, গভর্নমেন্ট, এই কথাটা কিন্তু আমরা আপনাদের এখানে বিভিন্ন জায়গায় আমি সবসময় বলে আসছি, যে আমরা সবসময় যেটা চেয়েছি, সরকার কখনোই এটাকে আপনার এই খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে যে খুব বেশি আপনার তাদের সদিচ্ছা ছিল, এটা আমার মনে হয় না। কারণ সরকারের মধ্যে, কারণ মন্ত্রী এবং এমপিদের মধ্যে প্রায় সবাই 70% ব্যবসায়ী, সুতরাং তারা তো এমন কোনো আইন করবে না যেটা ব্যবসায়ীদের বিরুদ্ধে যায়। তো সুতরাং এই যে আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক তো ওগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, আমি তো আমারও সেখানেই যাব যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি তো ছিল না। বাংলাদেশ ব্যাংক চাইলে তো অনেক কিছু করতে পারতো না, কারণ এটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আন্ডারে কাজ করে। সুতরাং সরকার না চাইলে বাংলাদেশ ব্যাংক কিছু করতে পারে না। ইন্টারিমের সময় হয় না, পলিটিক্যাল গভর্নমেন্টের সময় হবে আশা করেন? আমি এই কথাটা বলছিলাম, ইন্টারিমের সময় তাদের অনেক সুযোগ ছিল, তারা কারো কাছে জবাবদিহি করতে হতো না। তা আমি তো বললাম, তারা সংবিধানের কোনো তোয়াক্কা না করে তারা অনেক কিছু চেঞ্জ করেছে। এটা কেন করলো? এটা তো সবচেয়ে ইজি ছিল, এটা করা অনেক কিছু করা অনেক ইজি ছিল, সেটা তারা করেনি। তো তাহলে এখন সংকটটা তো আসলে থেকেই গেল। সুতরাং আপনি যেটা বলছেন যে অনেক বেশি কঠোর হতে হবে, সেটা আমরাও মনে করি অনেক বেশি কঠোর হতে হবে, কিন্তু একটি রাজনৈতিক সরকার কত অনেক কঠোর হতে পারবে এটা নির্ভর করবে সম্পূর্ণভাবে সরকারের তাদের সদিচ্ছার উপর। তারা যদি চায় তারা পারে, কারণ তারা বিশাল ম্যান্ডেট নিয়ে এসছে, পার্লামেন্টের 2/3 বেশি আসন তাদের, সুতরাং তারা অনেক কিছু করতে পারে। কিন্তু অনেক কিছু করতে গিয়ে তো ফারুক ভাই, আমরা শুধু মানে এমডি, চেয়ারম্যান, ডিরেক্টরের অদল বদল ছাড়া কিছু দেখিনি। ইন্টারিমের সময় দেখলাম কয়েকটা ব্যাংকের এরকম ভেঙে দিছিল বোর্ড। এবার নতুন গভর্নর আসার পর দেখতেছি অনেক ব্যাংকের আসলে এরকম রদবদল হচ্ছে বিভিন্ন পদে। মানে চেয়ারম্যান, এমডিরা শপথে বহাল থাকবেন কিনা এটা নিয়ে তারা এখানে সংখ্যা। এখানেও যে জিনিসটাও যে অনেকে যে ভয়টা পাচ্ছে, যেটা এখন রাজনৈতিক সরকার আসার পরে আপনার এই যে কয়েকজন চেয়ারম্যান পদত্যাগ করলেন, সুতরাং তারা কোনো
অশনির সংখ্যায় দেখতে পাচ্ছেন কেন আমি জানি না, তাদের কারোর সাথে আমার কথা হয়নি তারা কী কারণে রিজাইন করেছেন। তবে এটা আপনার এই লক্ষণটা ভালো দেখাচ্ছে না, এটা আমি বলতে চাই যে লক্ষণটা ভালো নয় বলে তারা হয়তো সরে গেছে। কারণ আমরা যে কয়েকজনকে তারা কিন্তু সবাই খুব তাদের নিজ নিজ জায়গায় তাদের ইন্টিগ্রিটি প্রশ্নাতীত ছিল, কিন্তু তাহলে তারা যাচ্ছে কেন, এটা আমার চিন্তায় ফেলে দিয়েছে আমাদের অনেক। ব্যারিস্টার মাসুম, এই যে রদবদল বারবার এমডি চেয়ারম্যান ডিরেক্টর রদবদল, এতে করে ব্যাংকের স্বাস্থ্যের কোনো উন্নতি হয়? কি সংস্কার এটা? না, এখানে যেটা সবচেয়ে বড় যে ব্যাপারটা দেখা উচিত আমার কাছে, সেটা মনে হয় যে আপনার মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিতে হবে। আর মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিতে গেলে যেটা আমরা সবসময় বলে আসছি, বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট সেপারেশন, এবং বোর্ডের অ্যান্ড ম্যানেজমেন্টের এবং ম্যানেজমেন্টের তাদের যে এক্সিকিউশনের যেই দায়ভার এবং সেটা কিভাবে তারা এক্সিকিউট করবে, এবং সেই স্বাধীনতাটা যদি তাদেরকে না দিন এবং বোর্ড যদি তাদের সেলফ ইন্টারেস্টের কারণে সেটা যদি ইম্পোজ করে, এবং সেখানে কখনোই গভর্নেন্স হবে না। যেই কয়টা ব্যাংক ফেল করেছে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে বোর্ড এখানে ইনফ্লুয়েন্স করেছে। যদি বোর্ড ইনফ্লুয়েন্স না করতো তাহলে এই ফেইলিওরগুলি হতো না। ব্যারিস্টার মাসুম, মানে গভর্নর বললেন পলিটিক্যাল প্রেশার থেকে সেফ থাকবেন, কিন্তু বোর্ডের প্রেশার থেকে সেফ রাখবেন কিনা সেটা কিন্তু বলেন নাই। রাইট, না কিন্তু সেই জায়গায় আপনি যদি স্ট্রিক্ট হন, এবং সেখানে কোথায় আপনাকে রুল অফ লটা সবসময়, এমপিটা কতক্ষণ মানে টলার করবে এটা? না এইটাই রুল অফ লটা সবসময় আপনাকে ফলো করতে হবে। আর যদি ফলো করেন তাহলে তো আপনাকে ফার্স্ট কাজ যেটা ব্যাংকের বোর্ডের অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশন, এবং সেই বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশন পরে যদি আপনি গভর্নেন্স যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর এই ধরনের কাজ কারবারগুলি হয় না। এবং প্রত্যেকটা ব্যাংকের ফেইলিওর মেইন কারণটাই কিন্তু ওই আপনার বোর্ডের ইম্পোজিশন। বোর্ডের ইম্পোজিশনের বিষয়টা কোথায় বলি, সেটা হচ্ছে যে বোর্ড ম্যানেজমেন্টকে বলতে পারে কোনো একটা কিছু। এখন ব্যাংকের ভেতরকার তাদের সিস্টেমটা যদি এরকম থাকে, বোর্ড মেম্বারও যদি ওরকম হয় যে তারা ব্যাংকের ম্যানেজমেন্টকে কোনো অন্যায় প্রেশার দেবে না, তাহলে একটা বিষয়। আমরা শুধু উদাহরণ হিসেবে দেখা করে সাম্প্রতিক পদ্মা ব্যাংক, যেটা ফার্মার্স ব্যাংক ছিল, আমরা সেটার উদাহরণে যদি দেখি তাহলে এখানে ম্যানেজমেন্টের যেতে সবচেয়ে বেশি দায়ী ছিল বোর্ড। এখন ইস্যুটা হচ্ছে বোর্ড যদি প্রেশার দিয়ে কিছু করায়, সেন্ট্রাল ব্যাংক ইজ দেয়ার, তারা কিন্তু ওভারসি করছে। তারা যদি এখানে খুব শক্তভাবে ধরে, কিন্তু আমরা অতীতে দেখেছি আগের সরকারের সময়, রাজনৈতিক সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি অনেকগুলো ব্যাংক, যেগুলো আমরা সবাই জানে যে এইসব ব্যাংকের বোর্ড সাংঘাতিক রকম ইনফ্লুয়েন্স করে ম্যানেজমেন্টকে, এবং তারা অনেক কিছু উল্টাপাল্টা কাজ হয়। সেই সব জায়গায় বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন গিয়ে তারা খুব বেশি হস্তক্ষেপ করতে পারে, সেখানে পলিটিক্যাল প্রেশার চলে আসে। পলিটিক্যাল প্রেশার চলে আসে। কি করবেন? ওইটা তো ধরেন আপনার ওই যে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা, যিনি রেগুলেটর বা মনিটর, সে যদি ঠিকভাবে মনিটর না করে এবং সেই যদি অ্যাফিলিয়েটেড হয়, কারণ আপনার ধরেন এডি রেশিও, যেখানে আপনার স্পেসিফিকলি 100%-এর উপরে এডি রেশিও যায় কিভাবে, 83 বা 92 এর উপরে তো আর এডি রেশিও, তো এটা কে দেখবে? এটা তো বাংলাদেশ ব্যাংক দেখবে। ডক্টর মনসুর, মানে 5 আগস্টের পরে এসে দেখলেন 7টা ব্যাংকের সিআরআর শূন্য, 1 টাকা সিআরআর নেই। কারণ প্রত্যেকদিন সিআরআর শর্টফলের জন্য ব্যাংকগুলোকে ফাইন করা হয়, মাসের পর মাস। ইসলামী ব্যাংক সিআরআর ফেল করে গেছে, তাদের কাছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা আরেকটা বিরতি সময়। কিন্তু এখানে আরেকটি ব্যাপার, আপনি যে পলিটিক্যাল প্রেশার কথা বললেন, ওইটা নিয়ে শুনবো ফারুক ভাই। আরেকটা বিরতি জানিতেই হচ্ছে, দর্শক বিরতির পর আবার ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। ফারুক ভাই, আমরা বোর্ডের আসলে যে প্রেশার সেটি নিয়ে কথা বলছিলাম, সেটি নিয়ে শুনবো। সেই সঙ্গে আরেকটি বিষয় জানতে চাই, সম্মিলিত 5 ব্যাংকের অবস্থা আসলে কি? গভর্নর বলেছেন যে এটি আসলে তিনি মার্জের যে প্রক্রিয়া তিনি অব্যাহত রাখতে চান, এটিকে আদৌ ফাংশন করছে বা করবে বলে? হ্যাঁ, দুইটা প্রশ্ন। আমি যেটা নিয়ে প্রথমে বিজ্ঞাপন বিরতির আগে যেটা কথা বলতে চাইছিলাম, শেষ করে এটা শুনবো, যে এই যে বাংলাদেশ ব্যাংকের যে পরিবীক্ষণ বিভাগ, যেটা নজরদারি করে, তারা ফাংশন করতে পারে না। আবার সেখানে একই প্রশ্ন এসে যাবে, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাটা কোথায়? কারণ তারা হচ্ছে ওই ফাইন্যান্স ডিভিশনের আন্ডারে, সুতরাং ওইখানে ওদের অটোনমি ছিল না, সুতরাং সেখানে ওই রাজনৈতিক প্রেশারটা তারা সাস্টেন করতে পারতো না। এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড প্রশ্ন আপনি যেটা করলেন যে 5টি ব্যাংকের মার্জার নেই, এখন ইস্যুটা হচ্ছে দেখেন, এই মার্জারের পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। মার্জার অনেক আগে হওয়ার কথা ছিল, অনেক ব্যাংক হওয়ার কথা ছিল, তবে এখন লাস্ট মোমেন্টে একদম প্রায় ধ্বংসের মুখোমুখি আসার পরে এগুলো আছে। এগুলো যদি আগে করা হতো তাহলে এত বড় একটা ধাক্কা আমাদের খেতে হতো না। তো সুতরাং এটা আমি অনেকবার বলি যে আমাদের দেশে কখনো আমরা যখন যে রোগ হয়
সেই রোগের যথেষ্ট চিকিৎসা আমরা সময় মতো দিই না। যে কোনো রোগে আপনি যদি সময় মতো চিকিৎসা না দেন সেটা দুরারোগ্য হবে কিংবা একেবারে আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা ফারুক ভাই, আপনি বলছিলেন বিরতিতে 0+0+0 যদি হয় সেটা নিয়ে একটু ব্যারিস্টার মাসুমের মন্তব্যটা শুনুন। ব্যারিস্টার মাসুম, টাকা তো দিতে পারছে না ব্যাংকগুলো, টিকবে মনে হয় এই সিদ্ধান্ত? আসলে ওই সময়টায় যদি আপনি দেখেন, যেই সময় ব্যাংকগুলি টাকা দিতে পারছিল না ডিপোজিটরদের এবং আমরা একটা হাহাকার সিচুয়েশন দেখছিলাম, সেই সময়টায় 61 ব্যাংকস আমার এই $460 বিলিয়ন ইকোনমিতে আপনার কতটা সাস্টেইনেবল এবং সেই জায়গায় তার হাতে সলিউশন কী কী ছিল। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড যে আমেরিকা বা ইউরোপিয়ান বা 90s আমরা দেখেছি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং আপনার ইন্ডিয়ার মতো জায়গায় এই ধরনের সিচুয়েশন আসছিল, সব জায়গাতেই যেটা দেখা গিয়েছে সেটা হলো যে এই মার্জার একটা যুক্ত করি, লিজিং কোম্পানিগুলোর অবস্থা যে খারাপ, 9টা লিজিং কোম্পানি, শুধু 9টা না, আরো বেশি, যদি 9টারে ধরি বড়, সেগুলো তো আবার অবশ্যই লিকুইডেশনের পক্ষে না, ছিল। সেইটা এখন মার্জার ছাড়া যেহেতু ব্যাংক হিউজ পেইড আপের ব্যাপার থাকে, হিউজ ডিপোজিটরদের ইস্যু থাকে এবং এখানে সেকেন্ডারি মার্কেটে অনেকের ইনভেস্টমেন্ট থাকে, তো এইখানে যদি ওই ফিসক্যাল ডিফিসিটের একটা ব্যাপার থাকে, যদি গভর্নমেন্ট অ্যাকুইজিশনে যেত তাকে যেই ফিসক্যাল ইনসেন্টিভটা দিতে হতো সেটা ওটা দেওয়ার মতো অবস্থা এবং সেইটা গভর্নমেন্টের ছিল না, এবং সেই জন্যই যেটা জেনারেলি দেখা যায় যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা সবাই যায় এই মার্জার প্রসিডিউর। এখন এই মার্জার প্রসিডিউর যাওয়ার পরে এখন এইটাকে কন্টিনিউ, কারণ এখানে 20,000 crore টাকা ব্যাংকের, আপনি জানেন যে বাজেট থেকে অলরেডি সেটাই অ্যালোকেট করা হয়েছে এবং আরও 35,000 crore টাকা। এখন এখানে এটা সাকসেসফুল হবে কিভাবে? সাকসেসফুল হবে আপনি ডিপোজিটরদের টাকা দিচ্ছেন, কিন্তু অ্যাট দি সেম টাইম আপনি কিন্তু দেখেন যারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করা, যেখানে আপনি ডিভিডেন্ড দিয়েছেন 2023-তে 10% পর্যন্ত ডিভিডেন্ড দেওয়া, ন্যাভ দেখিয়েছেন আপনি অনেক পজিটিভ ন্যাভ, আপনি ইপিএস দেখিয়েছেন অনেক পজিটিভ, আপনার এই ইনফরমেশনের বেসিসে সেকেন্ডারি মার্কেটে ইনোসেন্ট ইনভেস্টর যারা ইনভেস্ট করেছে তাদেরকে আপনি জিরো করে দিলেন এবং সেখানে অনলি 2,200 কোটি টাকার মতো অ্যারাউন্ড লাগতো, সেটাও আপনি ওই ব্যবসার বিষয়টা শুনি। ফারুক ভাই বলছিলেন আপনি যদি ব্যাংকগুলো ব্যবসা করতে না পারে তাহলে কিভাবে টিকবে এই মার্জার? প্রথম কথা হচ্ছে যে এইটার এই মার্জার ছাড়া আমাদের কোনো একটা উপায় ছিল না। এটা অনেক, কিন্তু আমরা সবসময় সবকিছু দেরি করে শুরু করি। এখন কথা হচ্ছে তাহলে এটার উপায়টা কি? এই যে করে ফেললাম, আমি গভর্নর সাহেব বলেছেন নতুন গভর্নর যে এটা উনি এটা চালিয়ে যাবেন, কারণ কথা চালিয়ে যেতে হলে তাহলে প্রথমে কি করতে হবে? এই ব্যাংকটাকে সাস্টেনেবল করার জন্য তাদেরকে যাতে ব্যবসা করে তারা ব্যবসা করতে পারে তার জন্য যা যা করা সেটা করতে হবে। জনগণের আস্থায় ফেরত আনতে হবে, লোকজনকে আস্থায়, ব্যাংকগুলোকে যদি জনগণ আস্থায় না নেয় তাহলে কখনোই কিছু ঘটবে না, কারণ পুরো ব্যাংকিং সিস্টেমটা চলে আস্থার উপরে। মানুষের আস্থার জন্য ব্যাংক, ফারুক ভাই, বাংলাদেশের মোটামুটি সব মানুষের ধারণা হয়ে গেছে এই 5 ব্যাংকে টাকা নাই, এখন এটার রিব্র্যান্ডিং কিভাবে করবেন? সেইটাই বলছি, এই যে এখন যেহেতু করে ফেলেছে, এখন তাহলে কি করে? তাহলে অবসায়ন করে দিতে হবে, আর তা না হলে আস্থা ফেরত আনার জন্য যা যা করার তাই করতে হবে। এখন কী করতে হবে সেটা আমি, সেন্ট্রাল ব্যাংক আমাদের ব্যাংকগুলোর গার্ডিয়ান, সুতরাং সেন্ট্রাল ব্যাংকে এটা বের করতে হবে কীভাবে তার আস্থা ফেরত আনবে। সম্প্রতি কিন্তু এই সিস্টেমটা কিন্তু ফেল হয়েছে। আপনাদের লক্ষ্য যে যখন আমরা দেখলাম যে ফার্মার্স ব্যাংকে রিব্র্যান্ডিং করে পদ্মা করার চেষ্টা, মানে এটা তো ফার্মার্স ব্যাংকের সাকসেস হয় না। ফার্মার্স ব্যাংকের কথাটা আলাদা বলবো। ফার্মার্স ব্যাংকের সব শেষ পর্যন্ত তাদের মালিকানা যারা ছিল তারা অর্থনীতিতে দুর্বৃত্ত বলে পরিচিত, কিন্তু পরে তো আমরা দেখলাম সিন্ডিকেট ইনভেস্টমেন্ট হইলো, সেখানে সোনালী ব্যাংক, আইসিবি, সব সরকারি প্রতিষ্ঠান ওরাই নিয়েছে। আইসিবি কে যারা ছিল ওই মালিকানাতে তারাই তো আইসিবি গভর্নমেন্টকে বুঝিয়ে যে এখানে দেন তাহলে আমরা বাঁচতে পারবো, সুতরাং ওখানে ভুল বোঝানো হয়েছে। এখন গভর্নমেন্ট ভুল বুঝেছে নাকি ডেলিভারেটলি করেছে সেটা তো এবার দেখি তাহলে ওরা ব্যবসা করতে পারে কিনা। একটু বিরতি নিতে হবে মাসুম ভাই, খুবই আসলে দর্শক বিরতির পর আবার ফেরত আসছে। বিরতির পর আবারও ফিরে এলাম। ব্যারিস্টার মাসুম, আপনি যুক্ত করতে চাইছিলেন যে রিব্র্যান্ডিং প্রসঙ্গে কথা বলছিলাম, যে চাইলেই আসলে ব্যাংকের রিব্র্যান্ডিং করে আসলে ব্যবসায় ফিরিয়ে আনা খুব একটা সহজ না। না, এইটা ডিপেন্ড করবে। এখন আপনি যদি ধরেন এই যে সম্মিলিত ব্যাংক যেটা হয়েছে সেখানে যদি ম্যানেজমেন্ট আবার সেই ওই স্পেসিফিকলি সরকারি ব্যাংকের যেরকম সোনালী ব্যাংক বা জনতা ব্যাংকের ওই ধরনের ম্যানেজমেন্ট যদি দেন তাহলে আপনার রেজাল্ট আউটপুট সেম একই রকম হবে। আমরা দেখেছি সিটি ব্যাংকের মতো, আমরা দেখেছি ইস্টার্ন ব্যাংকের মতো ব্যাংক যারা মার্জার করে আবার ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের বেস্ট
ওয়ান অফ দি বেস্ট ব্যাংক আপনি বলতে পারেন, তাহলে যদি সেই ব্যাংকগুলি যদি ভালো করতে পারে, এইটা কেন ভালো করতে পারবে না? এটারও ভালো করার অপরচুনিটি থাকবে যদি আপনি ম্যানেজমেন্ট সেই ধরনের লোক দেন এবং তাদেরকে এক্সিকিউশনের পাওয়ার এবং বোর্ডকে যদি ওইভাবে সেপারেশন রাখেন, প্লাস অ্যাকাউন্টেবিলিটির ম্যাটারটা আমরা যে দেখেছি সবসময়, এই যে ধরেন আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখলাম যে আমরা এক ধরনের রোলে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কিন্তু দেখলাম আমরা অন্য ধরনের রোলে, এবং দুইটার রেজাল্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট আউটপুট, কারণ তাদের অ্যাকশন ছিল ডিফারেন্ট। সেম ওয়েতে আপনি যদি এই সম্মিলিত ব্যাংকের এই যে মার্জারটা, এখন এইটাকে যদি ফ্যাসিলিটেট ওইভাবে না করেন, তাছাড়া আপনার কাছে আর কোনো অপশন আছে কিনা আমার জানা নেই। এবং সাথে সাথে এই 5টা ব্যাংক না, আরও অনেকগুলি ব্যাংক কিন্তু আপনার লাইনে আছে, তাহলে আপনার যে ডিপোজিটরদের এটা আছে, লিজিং কোম্পানিগুলো আছে, এবং 35 লিজিং কোম্পানির মধ্যে হাতে গোনা 10টা লিজিং কোম্পানি হয়তো আপনি মোটামুটি সাউন্ড বলতে পারবেন, তাহলে যে বাকি লিজিং কোম্পানিগুলি এবং যে আপনার যে ব্যাংক যেগুলি, সাথে কিন্তু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ওখানে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি জানেন যে তারা ওই ক্লেম করছে, ওই ইয়েরা কি বলে পলিসি হোল্ডাররা তাদেরকে টাকা দিতে পারছে না। তাহলে আপনাকে কমপ্লিট একটা ইকোসিস্টেম ডেভেলপ করার কথা, যেটাকে আমরা সবসময় বলছি যে ইন্টিগ্রেশনটা, যেমন ধরেন ইন্স্যুরেন্স সেক্টরে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেটে কিভাবে আসবে, বা কোন ফর্মে এফডিআর হবে, মানি মার্কেটে যাবে, আবার মানি মার্কেটের ফ্লোটা কিভাবে আসবে ক্যাপিটাল মার্কেটে, আবার এনবিআরের যে যেমন ধরেন ভালো কোম্পানি লিস্টেড হওয়ার জন্য এনবিআরের যে ফ্যাসিলিটেট করা পলিসি ডিসিশন, সেইটার এই ইন্টিগ্রেশনটা যদি আপনি প্রপারলি করেন, ধরেন ক্যাপিটাল মার্কেটে যদি আপনি ভালো কোম্পানি এনে দেন, হাতে গোনা যদি ধরেন কথার কথা স্কোয়ার ফার্মা বা ব্যাট বিসি এরকম কোম্পানি যদি আসে, আপনার কি ইনভেস্টর খুঁজতে হবে? অটোমেটিক্যালি ইনভেস্টর আসবে। তাহলে আপনাকে ভালো কোম্পানি নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আপনার সেকেন্ডারি মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট। সেম আপনাকে যখন মানি মার্কেটে যখন আপনি আসবেন, মানি মার্কেটে যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে অ্যাকাউন্টেবিলিটি মেকশিওর করতে হবে, এবং অ্যাকাউন্টেবিলিটি যিনি রেগুলেটর তিনি স্বয়ং নিজে যদি করাপশনের সাথে ইনভলভ হয়, আপনার কাছে আসতে চাই, মানে সব মিলে যেটা বুঝলাম আর্থিক খাতের আমরা আলোচনার পরিশেষে যে টাকা যেসব রাখা হয়েছে সেই টাকা যথাসময়ে ফেরত দিতে হবে এবং ইন্টিগ্রেটেড উপায়ে আসলে কাজ করতে হবে ফাংশন একটা আরেকটার সাথে, লিজিং কোম্পানি, ব্যাংক, বিমা, পুঁজিবাজার, এই ইন্টিগ্রেটটা আসলে হবে কতটুকু আশাবাদী আপনি? এই ব্যাপারটা এখন সম্পূর্ণভাবে নির্ভর করবে বাংলাদেশ ব্যাংকের উপরে, কারণ কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সরকার একটি একেবারে নজিরবিহীন একটা পদক্ষেপ নিয়েছেন, একজন বিজনেস সার্কেল থেকে একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে। এরকম নজির আসলে বিশ্বে নেই, একমাত্র নামিবিয়া ছাড়া। নামিবিয়াতে 2020 সালে একজন বিজনেসম্যানকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আবার এড়াতে পারেন কিনা? সুতরাং এখন নিশ্চয় সরকারের মধ্যে এরকম কোনো ইয়ে আছে যে এখন আমরা এখন এটা যেহেতু হয়ে গেছে, এখন আমরা এখান থেকে উই শ্যাল ট্রাই টু এক্সট্রাক্ট দ্য বেস্ট আউট অফ ইট। আমরা চাইবো যে এখান থেকে ভালো ফল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাতে অর্থনীতি পায়, ব্যাংকিং খাত পায়, সেটা আমরা আশা করতে থাকবো। তবে আমরা এখনও পর্যন্ত এখন খুবই তাড়াতাড়ি, মাত্র 2-3 দিনের মধ্যেই তো আমরা কোনো কিছু জাজ করতে পারবো না। আমরা আশা করে বসে থাকতে এটা বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে এবং কী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। কারণ দেশের আর্থিক খাত আসলে ভালো অবস্থায় নেই, খুবই খারাপ অবস্থায়। 36% যদি আপনার ব্যাড ডেট হয়, আপনার এনপিএল রেট এটা আর বেশি হবে। এটা আরো সামনের সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু ডিসেম্বর 25 এখনো পাইনি আমরা। ডিসেম্বর 25 এটা আরো বাড়বে। এটা সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর 25 পর্যন্ত, ডিসেম্বর 25 এটা বেড়ে যাবে। সুতরাং এটা 40 ছাড়িয়ে যাবে। এইরকম একটা অর্থনীতিতে এরকম একটা ব্যাংকিং সেক্টরকে যে বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্ব কিভাবে উনি এটা ট্যাকল করবেন, এটা আমরা অপেক্ষা করে দেখতে হবে যে আসলে উনি তার ব্যবসায়িক যে ওনার যে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লেগে উনি কিছু করতে পারেন কিনা, আমরা সেই জন্য আশাবাদী হয়ে আমাদের তাকায় থাকতে হবে। ফারুক ভাই, সামনের দিনগুলোতে তো নিশ্চয়ই আরো আলোচনা যুক্তি সেটাই বলছি নিয়ে আমরা আলাপ করার সুযোগ পাবো। হ্যাঁ, নিশ্চয়ই আলাপের সুযোগ হবে আরো। ধন্যবাদ আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য। আজকে শেষ করতে হচ্ছে, দর্শক শেষ করছি। এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।